গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছি এর পঞ্চম পর্ব। ভবানী বাড়ুজ্যে সকালে বাড়ির সামনে বকুলতলায় দাঁড়িয়ে আছেন। আজ হাটবার, চাল কিনবেন। নীলু বলে দিয়েছে একদম চাল নেই। এমন সময় তিলু 1 বছরের খোকাকে এনে তার কাছে দিতে গেল। ভবানী বললেন, এখন দিও না, আমি একটু মামার কাছে যাব। যাও, নিয়ে যাও। খোকা কিন্তু ইতিমধ্যে মার কোল থেকে নেমে পড়ে ভবানীর কোলে যাবার জন্য দুহাত বাড়াচ্ছে। তিলু নিয়ে যাবার চেষ্টা করতে সে কাঁদতে লাগল। ও ছোট্ট ডান হাতখানা বাড়িয়ে বাবাকে ডাকতে লাগল, দিয়ে যাও, দিয়ে যাও, দাঁড়াও, ওই তো দিনু বুড়ি আসছে, দেখে নাও তো চালটা। ভবানী ছেলেকে কোলে করলেন। খোকা আনন্দে তার কান ধরে বলতে লাগল, ই গুনগুল। আঙুল দিয়ে পথের দিকে দেখিয়ে দিলে। ভবানী বললেন, না, এখন তোমার বেড়াবার সময় নয়, ওবেলা যাব। খোকা ওসব কথা বোঝে না। সে আবার আঙুল দিয়ে পথের দিকে দেখিয়ে বললে, ই না, এখন না। তিলু বললে, যাচ্ছেন তো মামা শ্বশুরের ওখানে, নিয়ে যান না সঙ্গে। খোকা ততক্ষণে বাবার পৈতের গোছ ছোট্ট মুঠোতে ধরে পথের দিকে টানছে আর চেঁচিয়ে বলছে, নবুল নবুল। পরেই কান্নার সুর। তিলু বললে, যাও যাও, আহা, আপনার সঙ্গে বেড়াতে ভালোবাসে। কেন, ওর 3 মা, আমি না হলে চলে না? না গো, রান্নাঘরে যখন থাকে তখন থাকে থাকে কেবল আঙুল তুলে বাইরের দিকে দেখায়, মানে আপনার কাছে নিয়ে যেতে বলে। এমন সময় দিনুপুরি চালের ধামা কাঁধে করে নিয়ে ওদের কাছাকাছি এসে পড়তেই ওরা বললে, দেখি কি চাল। দিনুপুরির বয়স 80-র ওপর। চেহারা ভারতচন্দ্র বডিত জড়তি বেশিনী অন্নদার মতন, এমনকি হাতের ছোট্ট লরিটি পর্যন্ত। ওদের কাছে এসে একগাল হেসে ধামা নামিয়ে বললে, ডবল নাগরা দিদিমণি, আর কে, জামাই? তিলু বললে, হ্যাঁ গো, দর কি? 6 পয়সা। না, 1 আনা করে হাটে দর গিয়েছে। না দিদিমণি, তোমাদের খেয়ে মানুষ, তোমাদের ফাঁকি দেবানি। 6 পয়সা না দাও, 5 পয়সা দিও। 1 মুঠো নিয়ে চিবিয়ে দেখো কেমন মিষ্টি, আকর করার মতো। চলো বাড়ির মধ্যে, পয়সা কিন্তু বাকি থাকবে। ওই দেখো, তাতে কি হয়েছে, ওবেলা দিও। ওবেলা না, মঙ্গলবারের এদিকে হবে না, তাই দিও। এই ফাঁকে খোকা খপ করে 1 মুঠো চাল ধামা থেকে উঠিয়ে নিয়েই মুখে পুরে দিলে। কিছু কিছু পড়ে গেল মাটিতে। ভবানী ওর হাত থেকে চাল কেড়ে নিয়ে কোলে নিয়ে বললেন, হাঁ করো, হাঁ করো খোকা। খোকা অমনি আকাশ পাতাল বড় হাঁ করলে। এটা তিলু খোকাকে শিখিয়েছে, কারণ যখন তখন যা তা সে 2 আঙুলে খুঁটে তুলে সর্বদা মুখে পুড়ছে। ওর মা বলে, হাঁ করো খোকন, নুক্কি ছেলে, কেমন হাঁ করে। অমনি খোকা আকাশ পাতাল হাঁ করে অনেকক্ষণ থাকবে। সেই ফাঁকে ওর মা মুখে আঙুল পুড়ে মুখের জিনিস বার করে ফেলবে। আজকাল সে হাঁ করে বলে, আ। ওর মা বলে, থাক থাক, অত হাঁ করতে হবে না। ভবানী বাড়ুজ্যে খোকনের মুখ থেকে আঙুল দিয়ে সব চাল বের করে ফেলে দিলেন। এমন সময় পথের ওদিক থেকে দেখা গেল ফণী চকর্তি আসছেন। পেছনে ভবানীর মামা চন্দ্র চাটুর্যে। ভবানী বললেন, তিলু, তুমি দিনু বুড়িকে নিয়ে ভেতরে যাও, খোকনকেও নিয়ে যাও। ওরা দুজন কাছে আসছেন। তিলু খোকাকে নিতে গেল, কিন্তু সে বাবার কোল আঁকড়ে রইল 2 হাতে বাবার গলা জাপটে ধরে। মুখে তার স্বরে প্রতিবাদ জানাতে লাগল। তিলু বললে, ও আপনার কোল থেকে কারো কোলে যেতে চায় না, আমি কি করব? ভবানী হাসলেন। এ খোকাকে তিনি বড় দেখলেন এক মুহূর্তে। বিজ্ঞ পণ্ডিত ছেলে, টোল খুলে কাব্য, দর্শন, ভক্তিশাস্ত্র পড়াচ্ছে ছাত্রদের। সৎ, ধার্মিক, ঈশ্বরকে চেনে। হবে না? তাঁর ছেলে কিনা? খুব হবে। দেশে দেশে ওকে চিনবে, জানবে। সেই মুহূর্তে তিলুকেও দেখলেন। দিনু বুড়ির আগে আগে চলে গিয়ে বাড়ির ছোট্ট দরজার মধ্যে ঢুকে চলে গেল। কি নতুন চোখেই ওকে দেখলেন যেন। মেয়েরাই সেই দেবী, যারা জন্মের দ্বারপথের অধিষ্ঠাত্রী, অনন্তের রাজ্য থেকে সসীমতার মধ্যে লীলা খেলার জগতে অহরহ আত্মাকে নিয়ে আসছে। তাদের নবজাত ক্ষুদ্র দেহটিকে কত যত্নে পরিপোষণ করছে, কত বিনিদ্র উদ্বিগ্ন রাত্রির ইতিহাস রচনা করে জীবনে জীবনে, কত নিঃস্বার্থ সেবার আকুল অশ্রুরাশিতে ভেজা
সেই ইতিহাসের অপঠিত অবজ্ঞার পাতাগুলো। ভবানী বললেন, শোনো তিলু। কি? খোকাকে নেবে? ও যাবে না বললাম যে। একটু দাঁড়াও দেখি, দাঁড়াও ওখানে। আহা ঢং। মুচকি হেসে সে হেলে দুলে ছোট্ট দরজা দিয়ে বাড়ি ঢুকল। কি শ্রী! মা হওয়ার মহিমা ওর সারা দেহে অমৃতের বসুধারা সিঞ্চন করেছে। ফণী চক্রবর্তী বললেন, বসো বাবাজি। সবাই মিলে বসলেন। ভবানী বাড়ুজ্যে তামাক সেজে মামা চন্দ্র চাটুর্যের হাতে দিলেন। ফণী চক্রবর্তী বললেন, বাবাজি, তোমাকে একটা কাজ করতে হবে। কি মামা? তোমাকে একবার আমার বাড়ি যেতে হবে। আমি একবার গয়া কাশী যাব ভাবছি। তোমার মামাও আমার সঙ্গে যাবেন। তুমি তো বাবা সব জানো ওদিকের পথঘাট, কোথা দিয়ে যাব, কি করব। হেঁটে যাবেন? নয়তো বাবা পালকি কে আমার জন্য ভাড়া করে নিয়ে আসছে, হেঁটেই যাব। এখান থেকে যাবেন? ওরকম করে বললি হবে না। ঈশ্বর বৈষ্ণব সে তো আমাদের সঙ্গে যাবে, সে কিছু কিছু জানে। তবে তুমি হলে গিয়ে জাহাজ, তোমার কথা শুনলি তুমি ওবেলা আমাদের বাড়ি গিয়ে চাল ছোলা ভাজা খাবে, অনেকে হাসবে শুনতি। ভবানী বাড়ুজ্যে বাড়ির মধ্যে এসে তিলুকে বললেন, ওগো, ভূতের মুখে রাম নাম। কি গা? ফণী চক্রবর্তী আর মামা চন্দ্র চাটুর্যের নাকি যাচ্ছেন গয়া কাশী। এবার তোমার দাদা না বলে বসেন তিনিও যাবেন। তিলুর পেছনে পেছনে নীলু বিলুও এসে দাঁড়িয়েছিল। নীলু বললে, কেন, দাদা বুঝি মানুষ না? বেশ, মানুষ তো বটেই, তবে আমি আর সকালবেলা গুরু নিন্দেটা করব? আমার মুখ দিয়ে আর কোনো কথা নাই বেরোল। বিলু বললে, আহারে, কি যে কথার ভঙ্গি! কবির গুরু ঠাকুর হুরু, হুরু ঠাকুর এলেন, দিদি কি বলো? তিলু চুপ করে রইল। স্বামীর সঙ্গে তার কোনো বিষয়ে দুমত নেই, থাকলেও কখনো প্রকাশ করে না। গ্রামের লোকেও তিলুর স্বামী ভক্তি নিয়ে বলাবলি করে, এমনটি নাকি এদেশে দেখা যায়নি। দু একজন দুষ্ট লোকে বলে, আহা হবে না, বলে কুলিনের কন্যে আমি নাগর খোঁজে ফিরি, দেশ দেশান্তরে তাই ঘুরে ঘুরে মরি। কুলীন কন্যের ভাতার জুটল বুড়ো বয়সে, তাই আবার ছেলে হয়েছে। ভক্তি কি অমনি আসে? যা হতো না তাই পেয়েছে। ওদের বড় ভাগ্যি, বুড়ো ধুমড়ি বয়সে বর জুটেছে। শ্রোতাগণ ঘাটিয়ে আরও শোনবার জন্যে বলে, তবুও বর তো। হ্যাঁ, বর বই কি, তার আর ভুল। তবে কি তবে? বড় বেশি বয়স। যাও যাও, কুলিনের ছেলের আবার বয়স। সবাই কিন্তু এখানে একমত হয় যে ভবানী বাড়ুজ্যে সত্য সুপাত্র এবং সৎ ব্যক্তি। কেউ এ গায়ে ভবানী বাড়ুজ্যের সম্বন্ধে নিন্দের কথা উচ্চারণ করেনি। যে পাড়াগাঁয়ের চণ্ডী মণ্ডপের মজলিসি ঘটে ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত বাদ যান না, সেখানে সবার কাছে অনিন্দিত থাকা সাধারণ মানুষ পর্যায়ের লোকের কর্ম নয়। ভবানী বাড়ুজ্যে সন্ধ্যের আগেই ফণী চক্রবর্তীর চণ্ডী মণ্ডপে গিয়ে বসলেন। কার্তিক মাস, বেলা পড়ে একদম ছায়া নিবিড় হয়ে এসেছে। ভেরেন্ডা গাছের বেড়া, চারা বাগানের শেওড়া আকন্দের ঝোপ, বনমরচে লতার ফুলের সুগন্ধ বৈকালের ঠান্ডা বাতাসে। ফণী চক্রবর্তীর বেড়ার পাশে তারই ঝিঙে খেতে ফুল ফুটেছে সন্ধ্যেতে। শালিকের দল কিচকিচ করছে চণ্ডী মণ্ডপের সামনের উঠোনে কার্তিক শাল ধানের গাদার ওপরে। ফণী চক্রবর্তীর সেকেলে চণ্ডী মণ্ডপ। একটা বাহাদুরি কাঠের খুঁটির গায়ে খোদাই করা লেখা আছে, শ্রী শিবসত্য চক্রবর্তী কর্তৃক সন 1172 সালে মাধব ঘরামি ও ক্রুর ঘরামি তৈরি করিল এই চণ্ডী মণ্ডপ, ইহা কাঠুরের ঘর, ইহা জানিবা। সুতরাং চণ্ডী মণ্ডপের বয়স প্রায় 100 বছর হতে চলেছে। অনেক দূর থেকে লোকে এই চণ্ডী মণ্ডপ দেখতে আসে। খড়ের চালের ছাঁচ ও পাট, রলা ও শলা বাখারির কাজ, ছাঁচ পোড়নের বাঁশের কাজ, মটকায় 2 লড়াইয়ে পায়রার খড়ের তৈরি ছবি দেখে লোকে তারিফ করে। এমন কাজ এখন নাকি প্রায় লুপ্ত হতে বসেছে এদেশে। দীনু ভট্টাচার্য বললেন, আরে এখন হয়েছে সব ফাঁকি। সাহেব সুবর বাংলা করেছে নীলকুঠিতে, তাই দেখেই সবাই ভাবে অমনটা করব। এখন যে খড়ের ঘরের রেওয়াজ উঠেই যাচ্ছে, তেমন পাকা ঘরামি বা আজকাল কই। রূপচাঁদ মুখুজ্জে বললেন, সেদিন রাজামশাইয়ের এক ভাইপো বলেছে সাহেবদের দেশে নাকি কলের গাড়ি উঠেছে, কলে চলে, কাগজে ছাপা করা ছবি নাকি সে দেখে এসেছে। দিনু বললেন, কলে চলে বাবাজি? তাই তো শুনলাম, কালে কালে কতই দেখব। আবার শুনেছ খুড়ো,
মেটে তেল বলে একরকম তেল উঠেছে পিদিমে জলে, দেখে এসেছে সে কলকাতায়। বাদ দাও, বলে কুলির ক্যাতা কলকাতা। আমাদের সর্ষে তেলই ভালো, রেডির তেলই ভালো, মেটে তেল কাঠের তেলে আর দরকার নেই বাবাজি। হ্যাঁ বলো ভবানী বাবাজি, একটু রাস্তাঘাটের খবর দাও দিনি, বলো একটু। তুমি তো অনেক দেশ বেরিয়েছ, পাহাড়গুলো কিরকম দেখতি বাবাজি? রূপচাঁদ মুখুজ্জে দিনুর হাত থেকে হুঁকু নিতে নিতে বললেন, থাক, পাহাড়ের কথা এখন থাক। পাহাড় আবার কিরকম? মাটির ডিবির মতো আবার কি? দেবনগরের গড়ের মাটির ডিবি দেখনি? ওই রকম, হয়তো একটু বড়। ভবানী বললেন, দাদামশাই, পাহাড় দেখেছেন কোথায়? দেখিনি, তবে শুনেছি। ঠিক। ভবানী এতগুলি বয়োবৃদ্ধ ব্যক্তির সামনে তামাক খাবেন না, তাই হুঁকো নিয়ে আড়ালে চলে গেলেন। ফিরে এসে বললেন, কোথায় আপনারা যেতে চান? ফণী চক্রবর্তী বললেন, আমরা কিছুই জানি নে। ঈশ্বর বোষ্টম শ্বেতগিরি করে, সে নিয়ে যাবে বলেছে। সে আসুক, বসো, তাকে ডাকতি লোক গিয়েছে। ফণী চক্রবর্তীর বড় মেয়ে বিনোদ এই সময় চাল ছোলা ভাজা তেল নুন মেখে বাটিতে করে প্রত্যেকে দিয়ে গেল। তারপর নিয়ে এলো প্রত্যেকের জন্যে 1 ঘটি করে জল। এর বাড়িতে সন্ধ্যের মজলিসে চাল ছোলা ভাজার বাধা ব্যবস্থা, দা কাটা তামাক অবারিত, রোজ 150 আন্দাজ তামাক পড়ে। ফণী চক্রবর্তীর চণ্ডীমণ্ডপের সান্ধ্য আতিথেয়তা এ গায়ে বিখ্যাত। ঈশ্বর বোষ্টম এসে পৌঁছল। ভবানী তাকে বললেন, কোন পথ দিয়ে এদের নিয়ে যাবে কয়াকাশি? ঈশ্বর গড় হয়ে প্রণাম করে বললে, আগে তা যদি ইচ্ছা জিজ্ঞেস করলেন তবে বলি। বর্ধমান স্তক বেশ যাব, তারপর রাস্তা ধরে সোজা এগে গয়া। বেশ, কি রাস্তা? এগে ইংরেজ কথায় বলে গ্যাং ট্যাং রাস্তা, আমরা বলি অহিল্যেবাইয়ের রাস্তা। কতদিন ধরে শ্বেতগিরি করছো? তা 20 বছর। একা তো যাইনে, শ্বেতর দল আছে। বর্ধমান থেকে যায়, চাকদহ থেকে, উলো থেকে যায়। এক আছে ধীরচাঁদ বৈরিগি, বাড়ি হুগলি। এক আছে কুমুদিনী জেলে, বাড়ি হাজরাপাড়া, ওই হুগলি জেলা। রূপচাঁদ মুখুজ্জে বললেন, কুমুদিনী জেলে? মেয়ে মানুষ? একে হ্যাঁ, তিনি মেয়ে মানুষ হলি কি হবে, কত পুরুষকে যে জব্দ করেছেন তার কি বলবো। রূপও তেমনি, জগদ্ধাত্রী পিতৃমে। ভবানী বারুজ্জে বললেন, ও ঠিকই বলছে। বর্ধমান গিয়ে ওখানে শেরশার বড় রাস্তা পাওয়া যায়, অহল্যাবাইটাই বাজে, ওটা নবাব শেরশার রাস্তা। কোথাকার নবাব? মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার বাবা। দিনু ভট্টাচ বললেন, হ্যাঁ বাবাজি, এখনো নাকি সাহেব কোম্পানির মুর্শিদাবাদের নবাবকে খাজনা দেয়। ভবানী বললেন, তা হবে, ওসব আমি তত খোঁজ রাখিনি। আজ 2 সন্ন্যাসীর কথা বলবো আপনাদের, শুনে বড় খুশি হবেন। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তাই বলো বাবাজি, ওসব নবাব টবাবের কথার দরকার নেই। আমি তো কুয়োর মধ্যে যেমন ব্যাঙ আছে তেমনই আসি পড়ে, পয়সা নেই যে বিদেশে যাব। বাবাজি ভয়ও পাই, কোথাও চিনি নেই, গাঁ থেকে বেরুলে সব বিদেশ বিভুই। সাগদা পর্যন্ত গিয়েছি গঙ্গাস্থানের মেলায়, আর ওদিকে গিয়েছি নদে শান্তিপুরে। ইসামতি দিয়ে নৌকা বয়ে রাসের মেলায় নারকোল বিক্রি করতে গিয়েছিলাম বাবাজি, বেশ 2 পয়সা লাভ করেছিলাম সেবার। সবাই ভবানীকে ঘিরে বসলেন। দিনু ভট্টাচ এগিয়ে এসে একেবারে সামনে বসলেন। ভবানী বললেন, আপনারা জানেন কিছুদিন আগে আমার একজন গুরু ভাই এসেছিলেন, ওর আশ্রম হলো মির্জাপুর। দিনু ভট্টাচ বললেন, সে কোথায় বাবাজি? পশ্চিমে, অনেক দূর, সে আপনারা বুঝতে পারবেন না। চমৎকার পাহাড় জঙ্গলের মধ্যে সেখানে এক সাধু থাকেন, আমাদের বাঙালি সাধু। তার নাম ঋষিকেশ পরমহংস। ছোট একখানা ঝুপড়িতে দিনরাত কাটান। নির্জন বনে শিরীষ ফুল আর কাঞ্চন ফুল ফোটে, ময়ূর বেড়ায় পাহাড়ি ঝর্ণার ধারে, আমলকি গাছে আমলকি পাকে। রূপচাঁদ মুখুজ্জে আবেগ ভরে বললেন, বাবা, আমরা কখনো দেখিনি এমন জায়গা। দিনু ভট্টাচ বললেন, পাহাড় কাকে বলে তাই দেখলাম না জীবনে বাবাজি, তাই আবার ঝর্ণা। চন্দ্র চাটুর্যে বললেন, পড়ে আসি গুগোবরের গর্তে, আর দেখেছি কিছু। তুমিও যেমন, বয়স 65 কাছে গিয়ে পৌঁছেছে। তুমি সেখানে গিয়েছো বাবাজি? ভবানী বললেন, আমি পরমহংস মহারাজের কাছে 6 মাস ছিলাম, তিনিই আমার গুরু। তবে মন্ত্র দীক্ষা আমি নিইনি, তিনি মন্ত্র দেন না কাউকে।
মহারাজ কোথাকার? তা নয়, ওদের মহারাজ বলে ডাকা বিধি। ও, সেখানে জঙ্গলে খেতে কি? আমলকি, বেল, বুনোয়াম, আর এত আতার জঙ্গল পাহাড়ে। 2 ঝুড়ি 10 ঝুড়ি পাকা আতা জঙ্গলের মধ্যে গাছের তলায় রোজ শিয়ালে খেত। সুমিষ্ট আতা, তেমন এখানে চোখেও দেখেননি আপনারা। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তাই বলো বাবাজি, ঈশ্বর বোষ্টমকে সেই হদিশটাও দেও দেখি, খুব করে আতা খেয়ে আসি। চন্দ্র চাটুর্যে বললেন, আরে দূর করো আতা, এসব সাধু সন্ন্যাসীর দর্শন পেলে তো ইহজন্ম সার্থক হয়ে গেল। বয়স হয়েছে, আর আতা খেলি কি হবে ভায়া? তারপর বাবাজি? তারপর সেখানে কাটালুম 6 মাস। সেখান থেকে গেলাম বিঠুর, বাল্মীকির আশ্রমে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, বাল্মীকি মুনি, যিনি মহাভারত লিখেছিলেন? দীনু ভট্টাচ বললেন, তবে তুমি সব জানো। বাল্মীকি মুনি মহাভারত লিখতে যাবেন কেন? লিখেছিলেন রামায়ণ। ঠিক। তারপর সে আশ্রমে এক সাধুর সঙ্গে কিছুদিন কাটালাম। রূপচাঁদ বললেন, সেখানে যাবার হদিশটাও দেও বাবাজি। সে গৃহলোকের দ্বারা হবে না, বিশেষ করে ঈশ্বর বোষ্টমের সঙ্গে গেলে হবে না। ও আর কত দূর আপনাদের নিয়ে যাবে? বর্ধমান গিয়ে বড় রাস্তা ধরে আপনারা চলে যান গয়া, সেখান থেকে কাশী, কাশী থেকে যাবেন প্রয়াগ। ভরদাজ মুনি বসহি প্রগায়া জিমহি রামপদ অতি অনুরাগা। প্রয়াগে সাবেককালে ভরদাজ মুনির আশ্রম ছিল। কুম্ভ মেলার সময় সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসেন। আমি গত কুম্ভ মেলার সময় ছিলাম, কিন্তু যাওয়া বড় কষ্ট। হেঁটে যেতে হবে আমাদের এতটা পথ। শেরশাহ নবাবের রাস্তার ধারে মাঝে মাঝে সরাইখানা আছে, সেখানে যাত্রীরা থাকে, রেঁধে বেড়ে খায়। রূপচাঁদ মুখুজ্জে বললেন, চাল ডাল সব পাবেন সরাইতে, দোকান আছে। তবে দল বেঁধে যাওয়াই ভালো, পথে বিপদ আছে। কিসের বিপদ? সব রকম বিপদ, চোর ডাকাত আছে, ঠগি আছে। বর্ধমান ছাড়িয়ে গয়া পর্যন্ত সারা পথে দারুণ বন পাহাড়, বড় বড় বাঘ ভাল্লুক এসব আছে। ও বাবা! ঈশ্বর বোষ্টম বললে, উনি ঠিকই বলেছেন। সেবার খাবড়াপোতা থেকে একজন যাত্রী গিয়েছিল গয়ায় যাবে বলে। ওদিকের এক জায়গায় সন্ধ্যাবেলায় তিনি বললেন হাত মুখ ধুতে যাব। আমার কথা শুনলেন না। আমরা এক গাছতলায় 24 জন আসি। তিনি মাঠের দিকে পলাশ গাছের ঝোপের আড়ালে ঘটি নিয়ে চললেন। ব্যাস, আর ফিরলেন না, বাঘে নিয়ে গেল। সবাই একসঙ্গে বলে উঠলেন, বলো কি? হ্যাঁ, সে রাত্রিটি কি মুশকিল, কান্নাকাটি পড়ে গেল। সকালে কত খুঁজে তেনার রক্তমাখা কাপড় পাওয়া গেল মাটির মধ্যে। তাঁরে টানতে টানতে নিয়ে গিয়েছিল, তাহার দাগ পাওয়া গেল। রূপচাঁদ বললেন, সর্বনাশ। এমন সময় দেখা গেল নালুপাল এদিকে আসছে। নালুপালকে একটা খেজুর পাতার চাটাই দেওয়া গেল বসতে, কারণ সে আজকাল বড় দোকান করেছে, ব্যবসাতে উন্নতি করেছে, বিয়ে থাও করেছে সম্প্রতি। তার দোকান থেকে ধারে তেল নুন এদের মধ্যে অনেককেই আনতে হয়। তাকে খাতির না করে উপায় নেই। দিনু বললেন, এসো নালু, বসো। কি মনে করে? নালু গড় হয়ে সবাইকে একসঙ্গে প্রণাম করে জোর হাতে বললে, আমার একটা আবদার আছে, আপনাদের রাখতেই হবে। আপনারা নাকি তিথি যাচ্ছেন শুনলাম। একদিন আমি ব্রাহ্মণ তিথিযাত্রা ভোজন করাবো, আমার বড় স্বাদ। এখন আপনারা অনুমতি দিন, আমি জিনিস পাঠিয়ে দেব চকর্তি মশাইয়ের বাড়ি। কি কি পাঠাবো হুকুম করেন। চন্দ্র চাটুর্যে আর ফণী চকর্তি গায়ের মাতব্বর, তাদের নির্দেশের ওপর আর কারো কথা বলার জো নেই গ্রামে। এক অবশ্যই রাজারাম রায় ছাড়া। তাকে নীলকুঠির দেওয়ান বলে সবাই ভয় করলেও সামাজিক ব্যাপারে কর্তৃত্ব নেই। তিনিও কাউকে বড় একটা মেনে চলেন না। অনেক সময় যা খুশি করেন, সমাজপতিরা ভয়ে চুপ করে থাকেন। চন্দ্র চাটুর্যে বললেন, কি ফলার করাবে? নালু হাত জোর করে বললে, আগে যা হুকুম। আধমন সরু চিড়ে, দই, খাড়গুড়, ফেনি বাতাসা, কলা, আখ, মঠ। আর ফণী চক্রবর্তী বললেন, মুরগি। মুরগি কত? 10-এর। মঠ কত? 250-এর দিও। কেষ্টময়রা ভালো মঠ তৈরি করে, ওকে আমাদের নাম করে বলো। শক্ত দেখে কড়া পাকের মঠ করে দিলে ফলারের সঙ্গে ভালো লাগবে। চন্দ্র চাটুর্য বললেন, দক্ষিণে কত দেবে ঠিক করো। আপনারা কি বলেন? তুমি বলো ফণী ভাইয়া। সবই তো আমি বললাম, এখন তুমি কিছু বলো। ফণী চক্রবর্তী বললেন, 1 সিকি করে দিও আর কি।
নালু বললে, বড্ড বেশি হচ্ছে কর্তা, মরে যাব। 20 জন ব্রাহ্মণকে বেশি কি দিতে হলি? মরবে না, আমাদের আশীর্বাদে তোমার ভালোই হবে। একটি ছেলেও হয়েছে নাকি? আগে সে আমার ছেলে নয়, আপনারই ছেলে। চন্দ্র চাটুর্যে অন্যদিকে মুখ ফিরিয়ে হাসলেন। নালুপাল শেষে একটি দুয়ানি দক্ষিণীতে রাজি করিয়ে বাইরে চলে গেল, বোধহয় তামাক খেতে। এবার চন্দ্র চাটুর্যে বললেন, হ্যাঁ ভায়া, নালু কি বলে গেল? কি? তোমার স্বভাব চরিত্রের এতদিন যাই থাক, আজকাল বুড়ো বয়সে ভালো হয়েছে বলে ভাবতাম। নালুর বয়স সঙ্গে ভাবসাব কতদিনের? সবাই হো হো করে হেসে উঠল। রাগে ফণী চক্রবর্তী জোরে জোরে তামাক টানতে টানতে বললেন, ওই তো চন্দরদা, এখনো মনের সন্দেহ গেল না? চন্দ্র চাটুর্যে কিছুক্ষণ পরে ভবানীকে বললেন, বাবা, নালু পালের ফল আর কবে হবে, তুমি দিন ঠিক করে দাও। ভবানী বরজ্জে বললেন, নালু পালের ফলারের কথায় মনে পড়ল মামা একটা কথা। সাঁচির কাছে ভরসুদ বলে একটা জায়গা আছে, সেখানে অম্বিকা দেবীর মন্দিরে কার্তিক মাসে মেলা হয় খুব বড়। সেখানে আছি, ভিক্ষে করে খাই। কাছে এক রাজার ছেলে থাকেন, সাধু সন্ন্যাসীর বড় ভক্ত। আমাকে বললেন, কি করে খান? আমি বললাম, ভিক্ষে করি। তিনি সেদিন থেকে দুজনের উপযুক্ত ভাত, রুটি, তরকারি, দই, পায়েস, লাড্ডু পাঠিয়ে দিতেন। যখন খুব ভাব হয়ে গেল, তখন একদিন তিনি তার জীবনের কাহিনী বললেন আমার কাছে। জয়পুরের কাছে উরিয়ানা বলে রাজ্য আছে, তিনি তার বড় রাজকুমার। তার বাপের আরও অনেক বিয়ে, অনেক ছেলেপিলে। মিতা করা মতে বড় ছেলেই রাজ্যের রাজা হবে বুড়ো রাজার পরে। তাই জেনে ছোট রানী সৎ ছেলেকে বিষ দেয় খাবারের সঙ্গে। দিনু ভট্টাচ বলে উঠলে, এই যে রামায়ণ বাবাজি! তাই অর্থ আর যশ মান বড় খারাপ জিনিস মামা, সেই জন্যই ওসব ছেড়ে দিয়েছিলাম। তারপর শুনুন, এমন চক্রান্ত আরম্ভ হলো রাজবাড়িতে যে সেখানে থাকার চলল না। তিনি তার স্ত্রীপুত্র নিয়ে ভরসুদ গ্রামে একটা ছোট বাড়িতে থাকেন। নিজের পরিচয় দিতেন না কাউকে। আমার কাছে বলতেন, রাজা হতে তিনি আর চান না। রাজরাজরার কাণ্ড দেখে তার ঘেন্না হয়ে গিয়েছে রাজপদের ওপর। ফণী চক্রবর্তী বললেন, তখনও তিনি রাজা হননি কেন? পুরো রাজা তখনও বেঁচে, তার বয়স প্রায় 80। এই ছেলেই আমার সমবয়সী। আহা, অনেকদিন পরে আবার সে কথা মনে পড়ল। অম্বিকা দেবীর মন্দিরের পূর্ব দিকে পাথর বাঁধানো চাতালে বসে জ্যোৎস্না রাত্রে দুজনে বসে গল্প করতাম। সেসব কি দিনই না গিয়েছে। সামনে মস্ত বড় পুকুর, পুকুরের ওপারে রামজির মন্দির। কি সুন্দর জায়গাটি ছিল। তার ছোট সৎমা বিষ দিয়েছিল খাবারের সঙ্গে। কেবল এক বিশ্বস্ত চাকর জানতে পেরে তাকে খেতে বারণ করে। তিনি খাওয়ার ভান করে বলেন যে তার শরীর কেমন করছে, মাথা ঝিমঝিম করছে। এই বলে নিজের ঘরে শুয়ে পড়েন গিয়ে। ছোট সৎমা শুনে হেসেছিল। তাও তিনি শুনেছিলেন সেই বিশ্বস্ত চাকরের মুখে। সেই রাত্রেই তিনি রাজবাড়ি থেকে পালিয়ে আসেন, কারণ শুনলেন ভীষণ ষড়যন্ত্র চলেছে ভেতরে ভেতরে। ছোট রানীর দল তাকে মারবেই। বুড়ো রাজা অকর্মণ্য, ছোট রানীর হাতের খেলার পুতুল। দিনু ভট্টাচ বললেন, না পালালি মঘা এবারে কঘা। অমন সৎমা সব করতে পারে। বাবা, শুনো গা কেমন করে। রূপচাঁদ মুখর্জি বললেন, তারপর? তারপর আর কি, আমি সেখানে 2 মাস ছিলাম। এই 2 মাসে প্রত্যেক দিন 2টি বেলা অম্বিকা মন্দিরের ধর্মশালায় আমার জন্য খাবার পাঠাতেন। কত জ্ঞানের কথা বলতেন, দুঃখ করতেন যে রাজার ছেলে না হয়ে গরিবের ঘরে জন্মালে শান্তি পেতেন। আমার সঙ্গে বেদান্ত আলোচনা করতেন। তাঁর স্ত্রীকেও আমি দেখেছি, অম্বিকা মন্দিরের পুজো দিতে আসতেন। রাজপুত মেয়ে, খুব লম্বা আর জোয়ান চেহারা, নাকে মস্ত বড় ফাঁদি নথ। একদিন দেখি ফর্সি টেনে তামাক খাচ্ছেন। রূপচাঁদ মুখর্জি অবাক হয়ে বললেন, বেঈমান সে? ওদেশে খায়, রেওয়াজ আছে। বড় সুন্দর চেহারা, যেন জোরালো দুর্গা প্রতিমা। অসুর মারলেই হয়। আমি ভাবতাম, না জানি এর সেই সৎশাশুড়িটি কেমন, যিনি একেও জব্দ করে রেখেছেন। মাস 2 পরে আমি ওখান থেকে বিঠুর চলে এলাম, কানপুরের কাছে। সাঁঝির রানী লক্ষ্মীবাইকে একদিন দেখেছিলাম অম্বিকা পুজো করতে। তারপর শুনেছিলাম ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে সাঁঝি রানী মারা পড়েছেন। পরমা সুন্দরী ছিলেন, তবে ও দেশের মেয়ে, জোয়ান চেহারা। বলো কি বাবাজি, এই যে সব অদ্ভুত কথা শোনালে। মেয়ে মানুষে যুদ্ধ করলে কোম্পানির সঙ্গে? ওসব কথা কখনো শুনিনি।
কোন দেশের কথা এসব? শুনবেন কি মামা, গাঁ ছেড়ে কখনো কোথাও বেরোলেন না তো, কিছু দেখলেনও না, এবার যদি যান। এই সময় নালুপাল আবার ব্যস্ত হয়ে এসে ঢুকল। সে বাড়ি চলে যাবে, হাটবার, তার অনেক কাজ বাকি। দিনটা ধার্য করে দিলে সে চলে যেতে পারে। ভবানী বাড়ুজ্য বললেন, সামনের পূর্ণিমার রাত্রে দিন ধার্য রইল, কি বলেন মামা? সেদিন কারো অসুবিধে হবে? রূপচাঁদ মুখর্জি বললেন, আমার বাতের ব্যামো, পূর্ণিমেতে আমি লক্ষ্মীর দিব্যি খাব না, তাতে কোনো ক্ষতি নেই, ফল দুধ মঠ এসব খাবো, ওই দিনই রইল ধার্য। ঈশ্বর বোষ্টম এতক্ষণ চুপ করে ভবানীর গল্প শুনছিল, কোনো কথা বলেনি। এবার সে বলে উঠল, আপনারা যে কোথাকার রানীর কথা বললেন, লড়াই করলেন কাদের সঙ্গে, ও কথা শুনে আমার কেবলই মনে পড়ছে কুমুদিনী জেলের কথা। দীনু ভট্টাচ বললেন, বসো, কিসি আর কিসি, কোথায় সে কোথাকার রানী লক্ষ্মীবাই আর কোথায় কুমুদিনী জেলে, কেডা সে? ঈশ্বর বোষ্টম একেবারে উত্তেজনার মুখে উঠে দাঁড়িয়েছে, দুহাত নেড়ে বললে, আগে ও কথা বলবেন না কুরু ঠাকুর, আপনি সে তো কুমুদিনী জেলেকে জানেন না, দেখেননি, তাই বলছেন। তারে যদি দেখতেন তবে আপনারে বলতে হতো, হ্যাঁ এ একখানা মেয়ে ছেলে বটে, এই দশাশয় চেহারা, দেখতেও দশভুজ কৃত্রিমের মতো, তেমনি সাহস আর বুদ্ধি। এবার আমাদের মধ্যে দুজনের ভেদবমির ব্যারাম হলো গয়া যাবার পথে, নিজের হাতে তাদের কি সেবাটা করলি দেখলাম, মায়ের মতো। একবার গোয়ালি পান্ডার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করলেন যাত্রীদের টাকা মোচড় দিয়ে আদায় করা নিয়ে, সে কি চেহারা! বলে, তুমি জানো আমার নাম কুমুদিনী, আমি ফি বছর 200 যাত্রী গোয়ায় নিয়ে আসি, গোলমাল করবা তো এইসব যাত্রী আমি অন্য গোয়ালি পান্ডার কাছে নিয়ে যাব। পান্ডা ভয়ে চুপ, আর কথাটি নেই, সেতদের মান না রাখলি যাত্রী হাতছাড়া হয়, বুঝলেন না? অমন মেয়ে মানুষ আমি দেখিনি, কেউ কাছে ঘেঁষে একটা ফষ্টি নষ্টি করুক দেখি, ভাববা কারো সাধ্যি আছে? নিজের মান রাখতে কি করে হয় তা সে জানে। ভবানী বাড়ুজ্যে বললেন, একবার নিয়ে এসো না এখানে দেখি। ভবানীর কথায় সবাই সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আনো না, তোমার তো জানাশোনা, আমরা দেখি একবার। ঈশ্বর বোষ্টম চুপ করে রইল। দীনু ভট্টাচ বললেন, কি পারবে না? ঈশ্বর বোষ্টম, আগে তার মান বেশি, সেতদের তিনি মোড়ল, আমার কথায় তিনি এখানে আসবেন না, বাড়িও অনেক দূর, সেই হুগলি জেলায়। যা জানি নে, আমরা সব একেস্তার হই ফি কার্তিক মাসে বর্ধমান শহরে, কেউ চকর্তি সরাই। আপনারা যদি তিথি যান তবে তো তেনার সঙ্গে দেখা হবেই, চললাম এখন তাহলে। ভবানী বাড়ুজ্যে বললেন, এখানে জঙ্গলের মধ্যে এই যে সেই সন্ন্যাসিনী আছে, খেপি বলে ডাকে, আপনারা কেউ গিয়েছেন? গিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। ফণী চকর্তি বললেন, ওসব জায়গায় ব্রাহ্মণেরা গেলে মান থাকে না, শুনিছি সে মাগি নাকি জাতে বুনো, তুমিও বাবাজি সেখানে আর যেও না। মাফ করবেন মামা, ওখানে আপনাদের মান আমি রাখতে পারবো না, ভগবানের নাম করলে সব সমান, বুনো আর ব্রাহ্মণ কি মামা? ফণী চকর্তি আশ্চর্য হয়ে বললেন, বুনো আর ব্রাহ্মণ সমান? সবাই অবাক চোখে ভবানীর দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রচাটুর্যে বললেন, ওই দুঃখেই তো রাজা না হয়ে ফকির হয়ে রইলাম বাবা। সবাই হো হো করে হেসে উঠল তার কথায়। ফণী চকর্তি বললেন, দাদার আমার কেবল রগড়ার রগড়, তারপর আসল কথা ঠিকঠাক হোক, কে কে যাচ্ছ, কবে যাচ্ছ, নালুপাল কবে খাওয়াবে ঠিক করো। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তুমি আর চন্দ্র ভাইয়া তো নিশ্চয় যাচ্ছ? একেবারে। আর কে কে যাবে ঈশ্বর? ঈশ্বর বোষ্টম বললে, জেলে পাড়ার মধ্যে যাবে ভগীরথ জেলের বড় বউ, পাগলা জেলের মা, আমাদের পাড়ার নরহরির বউ, ব্রাহ্মণ পাড়ায় আপনারা 2 জন, হামিদপুর থেকে 7 জন, সব আমাদের খদ্দের। পূর্ণিমের পরের দিন রওনা হয়ে যাবে। আমাকে আবার বর্ধমানে বীরচাঁদ বৈরাগী আর কুমুদিনী জেলের দলের সঙ্গে মিশতে হবে কার্তিক পুজোর দিন। রানীগঞ্জে এক সরাই আছে, সেখানে 2 দিন থেকে জিরিয়ে নিয়ে তবে আবার রওনা। রানীগঞ্জের সরাইতে 2-3 দল আমাদের সঙ্গে মিলবে, সব বলা কওয়া থাকে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, আমি বড় ছেলেটারে বলে দেখি, সে আবার কি বলে, আমার আর সে জুত নেই ভায়া। ভবানীর মুখে শুনে বড় ইচ্ছে করে ছুটে চলে যায় সে সন্ন্যাসী ঠাকুরের আশ্রমে। ওইসব ফুল ফোটা আমলকি গাছে আমলকি ফল,
ময়ূর চড়ছে, বড্ড দেখতে ইচ্ছে করে। কখনো কিছু দেখলাম না বাবাজি জীবনে। ঈশ্বর বুষ্টম বললে, যাবেন মুখুজ্জে মশাই, আমার জানাশোনা আছে সব জায়গায়, কিছু কম করে নেবে পাণ্ডারা। চন্দ্র চাটুর্য বললেন, তাই চলো ভাইয়া, আমরা 5 জন আছি, একরকম করে হয়ে যাবে, আটকাবে না। ধার্মিক নালুপালের তীর্থযাত্রী সেবার দিন চন্দ্র চাটুর্যের বাড়িতে খাঁটি তীর্থযাত্রী ছাড়া আরও লোক দেখা গেল যারা তীর্থযাত্রী নয়, যেমন ভবানী বাড়ুজ্যে, দেওয়ান রাজারাম ও নীলমণি সমাদ্দার। শেষের লোকটি ব্রাহ্মণও নয়, খোকাকে নিয়ে তিলু এসেছিল ভোজে সাহায্য করতে। ভবানী নিজের হাতে পাতা কেটে এনে ধুয়ে ভেতরের বাড়ির রোয়াকে পাতা পেতে দিলেন। তিলু 7-8 কাঠা সরু বোনা মুড়ি ধানের চিড়ে ধুয়ে একটা বড় গামলায় রেখে দিয়ে মুরকি বাজতে বসল। পৃথক একটা বারকোষে মট ও ফেনি বাতাসা স্তূপাকার করা রয়েছে। 500 পাতলে হাঁড়িতে দই বারকোষের পাশে বসানো। রূপচাঁদ মুখুজ্জে একগাল হেসে বললেন, না, নালুপাল জোগাড় করেছে ভালো, মনটা ভালো ছোকরার। তিলু এ গ্রামের মেয়ে। ব্রাহ্মণেরা খেতে বসলে সে চিড়ে মুরগি মঠ যার যা লাগে পরিবেশন করতে লাগল। চন্দ্র চাটুর্য নিজে খেতে বসেননি, কারণ তার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। তিনি গৃহস্বামী, সবার পরে খাবেন। আর খাননি ভবানী বাড়ুজ্যে। স্বামী স্ত্রীতে মিলে এমন সুন্দরভাবে ওরা পরিবেশন করলে যে সকলেই সমানভাবে সব জিনিস খেতে পেলে। নয়তো এসব ক্ষেত্রে পাড়া গায়ে সাধারণত যার বাড়ি তার নিভৃত কোণের হাঁড়ি কলসির মধ্যে অর্ধেক ভালো জিনিস গিয়ে ঢোকে সকলের অলক্ষিতে। ফণী চকর্তি বললেন, বেশ মট করেছে কড়া পাকের, কেষ্টময়রা কারিগর ভালো। ওহে ভবানী, আর 2খানা মট এপাতে দিও। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তবে ওই সঙ্গে আমাকেও 1খানা। তিলু হেসে বললে, লজ্জা করছেন কেন কাকা? আপনাকে কখানা দেব বলুন না, 2খানা না 3খানা? না মা, 2খানা দাও, বেশ খেতে হয়েছে, এর কাছে আর খাঁড় গুড় লাগে। আর 1খানা? না মা, না মা। আহ, আচ্ছা দাও না হয়, ছাড়বে না যখন তুমি। রূপচাঁদ মুখুজ্জে দেখলেন তিলু সুগৌড় সুপুষ্ট বাউটি ঘুরানো হাতখানি তার পাতে আরও 2খানা কড়া পাকের কাঁচা সোনা রঙের মঠ ফেলে দিলে। অনেকদিন গরিব রূপচাঁদ মুখুজ্জে এমন চমৎকার ফলার করেনি এমন মঠ দিয়ে মেখে। এই মঠের কথা মনে ছিল রূপচাঁদ মুখুজ্জের। গয়া যাবার পথে গ্যাংটক রোডের ওপর বারকাট্টা নামক অরণ্য পর্বত সংকুল জায়গায় বড় বিপদের মধ্যে পড়ে একটা গাছের তলায় ওদের ছোট্ট দলটি আশ্রয় নিয়েছিল অন্ধকার রাত্রে। ডাকাতেরা তাদের চারিধার থেকে ঘিরে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছিল। ভাগ্যে তাদের বড় দলটি আগে চলে গিয়ে এক সরকারি চটিতে আশ্রয় গ্রহণ করেছিল, তাই রক্ষে। দলের টাকা কড়ি সব ছিল সেই বড় দলের কাছে। কেন যে সে রাত্রে অন্ধকার মাঠের আর বন পাহাড়ের নির্জন ভীষণ রূপের দিকে চেয়ে নিরীহ রূপচাঁদ মুখুজ্জের মনে হঠাৎ তিলুর বাউটি ঘোরানো হাতে মঠ পরিবেশনের ছবিটা মনে এসেছিল, তা তিনি কি করে বলবেন। তবু সে রাত্রে রূপচাঁদ মুখুজ্জে একটা নতুন জীবন রসের সন্ধান পেয়েছিলেন যেন। এতদিন পরে তার ক্ষুদ্র গ্রাম থেকে বহু দূরে, তার গত 50 বৎসরের জীবন থেকে বহু দূরে এসে জীবনটাকে যেন নতুন করে তিনি চিনতে পারলেন। স্ত্রী নেই, আজ 20 বৎসরের উপর মারা গিয়েছে। সেও যেন স্বপ্ন, এত দূর থেকে সব যেন স্বপ্ন বলে মনে হয়। ইছামতির ধারেই তার সেই ক্ষুদ্র গ্রামটিতে এখনই নিবারণ গয়লার বেগুনের ক্ষেতে হয়তো তার ছাগলটা ঢুকে পড়েছে। ওরা তাড়াহুড়ো করছে লাঠি নিয়ে। তার বড় ছেলে যতীন হয়তো আজ বাড়ি এসেছে। পুবের এড়ো ঘরে বৌমা ও 2 মেয়েকে নিয়ে শুয়ে আছে। বেচারি খোকা মাত্র 5 টাকা মাইনেতে সাতক্ষীরের নবাবুদের তরফে কাজ করে। 2-3 মাস অন্তর একবার বাড়ি আসতে পারে। ছেলে মেয়েগুলির জন্য মনটা কেমন করলেও চোখের দেখা দেখতে পায় না। গরিবের অদৃষ্টে এরকমই হয়। বড় ভালো ছেলে তার। যখন কথাবার্তা সব ঠিকঠাক হলো গয়াকাশি আসবার, তখন বড় খোকা এসে দাঁড়িয়ে বললে, বাবা, তোমার কাছে টাকা কড়ি আছে? আছে কিছু। কত? তা 30 টাকা হবে। সবাই পুঁতে রেখেছিলাম সময় অসময়ের জন্যই। ওতেই হবে খুন। বাবা শোনো, ওতে হবে না। আমি তোমায়, হবে রে হবে, আর দিতে হবে না তোরে। জোর করে 15টি টাকা বড় খোকা দিয়েছিল তার উড়নির মুড়োতে বেঁধে।
চোখে জল আসে সে কথা ভাবলে। কি সুন্দর তারাভরা আকাশ, কি চমৎকার চওড়া মুক্ত মাঠটা, একসারি ভূতের মতো অন্ধকার গাছগুলো। চোখে জল আসে খোকার সেই মুখ মনে হলে। মন কেমন করে ওঠে গরিব ছেলেটার জন্যে। একখানা ফরাসডাঙ্গার ধুতি কখনো পরাতে পারেনি ওকে। সামান্য জমান বিষের কাজে কী বা উপার্জন। বায়ুভূত নিরালম্ব কোনো ভাসমান আত্মার মতো তিনি বেরিয়ে বেড়াচ্ছেন অন্ধকার জগতের পথে পথে। কোথায় রলি খোকা, কোথায় রলি নাতনি দুটি। জ্যৈষ্ঠ মাসে আবার চন্দ্রচাটুর্যের চণ্ডীমণ্ডপে নালুপালের ব্রাহ্মণ ভোজন হচ্ছে। যারা তীর্থ থেকে ফিরেছে সেসব মহাভাগ্যবান লোকের আজ আবার নালুপাল ফলার করাবে। জ্যৈষ্ঠ মাসের দুপুর। নালুপাল গলায় কাপড় দিয়ে হাত জোর করে দূরে দাঁড়িয়ে সব তদারক করছে। আম কাঁঠাল জড়ো করা হয়েছে ব্রাহ্মণ ভোজনের জন্যে। সকলেই এসেছেন, পণি চকর্তী, চন্দ্রচাটুর্যে, ঈশ্বর বৈষ্ণব, নীলমণি সমাদ্দার, নেই কেবল রূপচাঁদ মুখুজ্জে। তিনি কাশীর পথে দেহ রেখেছেন, সে খবর ওরা চিঠি লিখে জানিয়েছিলেন, কিন্তু যতীন সে চিঠি পায়নি। নীলমণি সমাদ্দারের কাছে চন্দ্রচাটুর্যে তীর্থভ্রমণের গল্প করছিলেন। গ্যাংট্যাং রোডের এক জায়গায় কিভাবে ডাকাতের হাতে পড়েছিলেন, গোয়ালি পাণ্ডা কি অদ্ভুত উপায়ে তাদের খাতা থেকে তার পিতামহ বিষ্ণুরাম চাটুর্যের নাম উদ্ধার করে তাকে শোনালে। নীলমণি সমাদ্দার বললেন, রূপচাঁদ কাকার কথা ভাবলেই বড় কষ্ট হয়। পুণ্যি ছিল খুব, কাশীর পথে মারা গেলেন। কি হয়েছিল? চন্দ্র চাটুর্য বললেন, আমরা কিছু ধরতে পারিনি ভায়া। বিকারের ঘরে কেবলই বলতো, খোকা কোথায়, আমার খোকা কোথায়, খোকা আমি তামাক খাবো। আহা, সেদিন যতীন শুনে ডুকরে কেঁদে উঠল। নীলমণি বললেন, যতীন বড় পিতৃভক্ত ছেলে। উভয়কে ভালো না বাসলি ভক্তি আপনি আসে না ভায়া। রূপচাঁদ কাকাও ছেলে বলতে অজ্ঞান, শিরোডা কাল দেখে এসেছি। নালুপাল খুব আয়োজন করেছিল। চিড়ে যেমন সরু, জ্যৈষ্ঠ মাসের ভালো আম কাঁঠালও তেমনি প্রচুর। ফণি চকর্তী ঘন আউটানো দুধের সঙ্গে মুরকি আর আম কাঁঠালের রস মাখতে মাখতে বললেন, চন্দরদা, সে আর এই ভাবিনি যে আবার ফিরে আসব। কুমুদিনী জেলের দলের সে সাত করে আমাদের আগেই বলেছিল, বর্ধমান পার হবেন তো ডাকাতির দল পেছনে লাগবে। ঠিক হলো কি তাই? আমরা কেবল মনে হচ্ছে সেই পাহাড়ের তলাটা ঝর্ণা বয়ে যাচ্ছে। বড় বড় কি গাছের ছায়া রূপচাঁদ কাকা যেখানে দেহ রাখলেন, অমনি জায়গাটা বুড়ো ভালোবাসতেন। আমাকে কেবল বলে, এ যেন সেই বাল্মীকি মুনির আশ্রম। নালুপাল হাত জোর করে বললে, আমার বড্ড ভাগ্যি, আপনারা সেবা করলেন গরিবের দুটো ক্ষুদ্র। আশীর্বাদ করবেন, ছেলেটা হয়েছে যেন বেঁচে থাকে, বংশটা বজায় থাকে। ভবানী বাড়ুজ্যে ফিরে এলে বিলু বললে, আপনার সোহাগের স্ত্রী কোথায়? এখনো ফিরলেন না যে? খোকা কেঁদে কেঁদে এইমাত্র ঘুমিয়ে পড়ল, তার এখনো খাওয়া হয়নি। এই তো সবে ব্রাহ্মণ ভোজন শেষ হল। নীলু শুয়েছিল বোধহয় ঘরের মধ্যে। অপরাহ্ন বেলা। স্বামীর গলার স্বর শুনে ধর্মর করে ঘুমের থেকে উঠে ছুটে বাইরে এসে বললে, এসো এসো নাগর, কতক্ষণ দেখিনি যে। বলি, কি দিয়ে ফলার করলে? কি দিয়ে ফলার করলে? ভবানী মুখ গম্ভীর করে বললেন, বয়সে যত বুড়ো হচ্ছ ততই অশ্লীল বাক্যগুলো যেন মুখের আগায় খই ফুটছে। কই, তোমার দিদি তো কখনো। বিলু বললে, না না, দিদির যে 7 গুণ মাপ, দিদি কখনো খারাপ কিছু করতে পারে? দিদি যে সবকের অপসরী। বলি, সে আমাদের দেখার দরকার নেই। আমাদের খাবার কই? চিড়ে মুরকি। আমরা হচ্ছি ডোম ডকলা, ছেচতলায় বসে চিড়ি মুকড়ি খাবো, হাত তুলি বলতে বলতে বাড়ি যাব। সত্যি নাকি? নীলু মুখ টিপে টিপে হাসছিল। এবার সামনে এসে বললে, থাক গো, নাগরের মুখ শুকিয়ে গিয়েছে, আর বলো না দিদি। আমারই যেন কষ্ট হচ্ছে। উনি আবার যা তা কথা শুনতে পারেন না, বলেন কি একটা সংস্কৃত আছে, আমার মুখ দিয়ে কি আর বেরোয় দিদি? ভবানী বাড়ুজ্যের বাড়িতে একখানা মাত্র 4 চালা ঘর, আর উত্তরের পোয়ায় একখানা ছোট 2 চালা ঘর। ছোট ঘরটাতে ভবানী বাড়ুজ্যে নিজে থাকেন এবং অবসর সময়ে শাস্ত্রপাঠ করেন বসে। তিলু এই ঘরেই থাকে তার সঙ্গে। বিলু আর নীলু থাকে বড় 4 চালা ঘরটাতে। খোকা ছোট ঘরে তার মার সঙ্গে থাকে অবশ্যই। নীলু হঠাৎ ভবানী বাড়ুজ্যের হাত ধরে টেনে নিয়ে গেল বড় ঘরটাতে। খোকা সেখানে শুয়ে ঘুমুচ্ছে। ভবানী দেখলেন খোকা চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। টানা টানা চোখ দুটি নিদ্রিত নারায়ণের মতো নিমিলিত। ভবানী বাড়ুজ্যে শিশুকে ওঠাতে গেলে নীলু বলে উঠল, ফোনটুকে উঠিও না বলে দিচ্ছি,
এখন কাঁদবে, তখন সামলাবে কেডা? ভবানী তাকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে বসালেন। খোকা চোখ বুজিয়েই চুপ করে বসে রইল, নড়লেও না, চললেও না। কি সুন্দর দেখাচ্ছিল ওকে, কি নিষ্পাপ মুখখানা। সমগ্র জগৎ রহস্য যেন এই শিশুর পেছনে অসীম প্রতীক্ষায় দাঁড়িয়ে। মহার লোক থেকে নিম্নতম ভূমি পর্যন্ত ওর পাদস্পর্শের ও খেয়ালি লীলার জন্য উৎসুক হয়ে আছে। তারায় তারায় সে আশা নিরাশার বাণী জ্যোতির অক্ষরে লেখা হয়ে গেল। নীলু বললে, ওর ঘাড় ভেঙে যাবে, ঘাড় ভেঙে যাবে। কি আপনি কচি ঘান না? বিলু ছুটে এসে খোকাকে আবার শুয়ে দিলে। সে যেমন নিঃশব্দে বসেছিল তেমনি নিঃশব্দে ঘুমোতে লাগল। বিলু ও নীলু স্বামীর দুদিকে বসল। বিলু বললে, পচা গরম পড়েছে আজ, গাছের পাতাটি নড়ছে না। জানেন, আমাদের দুখানা কাঁঠালি পেকে উঠেছে। পাকা কাঁঠালের গন্ধ ভুরভুর করছিল ঘরের গুমোট বাতাসে। বিলুর খুশি সুরে ভবানীর বড় স্নেহ হল ওর ওপরে। বললেন, দুটোই পেকেছে? রসা না খাজা? বেলতলিয়ার কদমার কাঁঠাল, একখানা রসা, একখানা খাজা। খাবেন রাত্রি? আমি বুঝি বকাসুর, এই খেয়ে এসে আবার যা পাবো তাই খাবো? বিলু বললে, আপনি যদি না খান তবে আমরা খেতে পাচ্ছি নে। অমন ভালো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে পাকজোর হয়ে। একটাই কোষ খান, দিও রাত্রে। না, এখনই খেতে হবে। নীলু এখনই কাঁঠাল খাবার জন্য আমারে বলেছে। ছেলে মানুষ তো নোলা বেশি। ছেলে মানুষ আবার কি, 30-এর উপর বয়স হতে চললে এখনো। থাক, আপনার আর তন্ত্রশাস্ত্র আর আওড়াতে হবে না। আমাদের সব দোষ, দিদির সব গুণ। ভবানী হেসে বললেন, আচ্ছা দাও, এক কোষ কাঁঠাল খেলে যদি তোমাদের খাওয়ার পথ খুলে যায় তো যাক। সন্ধ্যার পর তিলু এলো ছোট ঘরখানাতে। বিলু দিয়ে গেল খোকাকে ওর মায়ের কাছে ঘরে। ভবানী বললেন, কেমন খেলে? ভালো। আপনি? খুব ভালো। তোমার বোনদের রাগ হয়েছে আমরা খেয়ে এলাম বলে। কিছু আনলাম না, ওরা রাগ করতেই পারে। সে আমি ঠিক করে এনেছি গো, আপনার আর বলতে হবে না। দুটো সরু চিড়ে ওদের জন্য আনিনি বুঝি মামিমার কাছ থেকে চেয়ে? ওগো, আজ আপনি ওদের ঘরে শুলে পারতেন। যাব? যান, ওদের মনে কষ্ট হবে। একে তো খেয়ে এলাম আমরা দুজনে খোকাকে ওদের ঘাড়ে ফেলে, আবার এখন এ ঘরে যদি আপনি থাকেন তবে কি মনে করবে ওরা? আপনি চলে যান। তোমার পড়া তো হলে না, আর হবে না। ঈশোপনিষদ আজ শেষ করব ভেবেছিলাম, 14 শ্লোকটা আজ বুঝিয়ে দেব ভেবেছিলাম। হিরণ্ময়ের পাত্রেন সত্যস্যাপিহিতং মুহং তততং পুষণ্য পাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে। হে পুষণ অর্থাৎ সূর্যদেব, মুখের আবরণ সরাও, যাতে আমরা সত্যকে দর্শন করতে পারি। সোনার পাত্র দিয়ে সত্যের মুখ আবৃত, তাই বলছে। বেদে সূর্যকে কবির জ্যোতিস্বরূপ বলেছে। কবির স্বর্গীয় জ্যোতিষ স্বরূপ হচ্ছে সূর্যদেব। আমি আজ বসে বসে 14 শ্লোকটি পড়ি। নারদ ভক্তি সূত্র ধরাবেন বলেছিলেন, কাল ধরাবেন। বসুন, আর একটুখানি বসুন। আপনাকে কতক্ষণ দেখিনি। বেশ, বসি। যদি আজ মরে যাই আপনি খোকাকে যত্ন করবেন? ওমা, একটা দুঃখের কথা বলবেন না, শুধু একটু ও আবার কি? তুমি আর আমি এই গায়ের মাটিতে একটা বংশ তৈরি করে রেখে যাব। আমি বেশ দেখতে পাচ্ছি। এই আমাদের বাঁশবাগানের ভিটেতে 5 পুরুষ বাস করবে, ধানের গোলা করবে, লাঙল খামার করবে, গরুর গোয়াল করবে। টিলু স্বামীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বামীর মুখের দিকে চেয়ে চেয়ে বললে, আপনারে ফেলে থাকতেই চায় না আমার মন। মনটার মধ্যেই বড্ড কেমন করে। আপনার মন কেমন করে আমার জন্যে? অবজানন্তিং মাং মুড়া মানুষই তনুমাশ্রিতং। আপনি ভাবছেন আমি সামান্য মেয়ে মানুষ? আপনি মুড়ো তাই এমনি ভাবছেন? কে জানেন আমি? ভবানী তিলুর রঙ্গভঙ্গি মাখানো সুন্দর ডাগর চোখ দুটিতে চুম্বন করে ওর চুলের রাশ জোর করে মুঠো বেঁধে ধরে বললেন, তুমি হলে দেবী, তোমাকে চিনতে আমার দেরি নেই। কি মোচার ঘণ্টাই করো, কি কচুর শাকি রাধো, ছালির পাক মুখে দেবার জো নেই। যেমন বর্ণ তেমনি গন্ধ, আঁকড়ো সদৃশ্য প্রাজ্ঞ। তিলু রাগ দেখিয়ে স্বামীর কোল থেকে মাথা তুলে নিয়ে বললে, বিশ্বাসঘাতকং স্তং, আমার রান্না কচুর শাক খারাপ? এ পর্যন্ত কেউ? ফুল সংস্কৃত হলো যে, কানমলা খাও। এর নাম ব্যাকরণ পড়া হচ্ছে না। কি হবে কথাটা? কি বিভক্তি হবে? এখন আমি বলতে পারছি না, ঘুম আসছে। সারাদিনের খাটুনি গিয়েছে কেমন ধারা। অতগুলো লোকের চিড়ে এক হাতে ঝেড়েছি, বেচেছি, ভিজিয়েছি, আম কাঁঠাল ছাড়িয়েছি।
তুমি ঘুমো, আমি ও ঘরে যাই। বিলু নীলুর স্বামীকে দেখে আশ্চর্য হয়ে গেল। নীলু বললে, নাগর যে পথ ভুল করে কার মুখ দেখে আজ উঠেছি না জানি। বিলু বললে, আপনাকে আজ ঘুমোতে দেব না, সারা রাত গল্প করব। নীলু, কি বলিস? তার আর কথা, বলে, কালো চোখে রাংরা, কেন রে মন ভমরা? কাঁঠাল খাবেন তো? খাজা দুটো কাঁঠালই পেকেছে, দিদির জন্যে পাঠিয়ে দিই। আজ কি করবেন শুনি? নীলু বললে, দিদিকে রোজ রাত্রিরে পড়ান, আমাদের পড়ান না কেন? পড়াবো কি, তুমি পড়তে বসবার মেয়ে বটে। জানো, আজকাল কলকাতায় মেয়েদের পড়াবার জন্যে বেতুন বলে একটা সাহেব স্কুল করে দিয়েছে। কত মেয়ে সেখানে পড়ছে। সত্যি? সত্যি না তো মিথ্যে। আমার কাছে এখানে কাগজ আছে, সর্বশুভ করি বলে। তাতে একজন বড় পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার এইসব লিখেছেন। মেয়েদের লেখাপড়া শেখার দরকার, শুধু কাঁঠাল খেলে মানব জীবন বৃথায় চলে যাবে, না দেখলে কিছু না বুঝলে কিছু। বিলু বললে, কাঁঠাল খাওয়া খুঁড়বেন না বলে দিচ্ছি। কাঁঠাল খাওয়া কি খারাপ জিনিস? নীলু বললে, খেতেই হবে আপনাকে 10টা কোষ। কদমার কাঁঠাল কখনো খাননি? খেয়েই দেখুন না কি বলছি। আমি যদি খাই তোমরা লেখাপড়া শিখবে। তোমার দিদি কেমন সংস্কৃত শিখেছে, কেমন বাংলা পড়তে পারে, ভারতচন্দ্র রায়ের কবিতা মুখস্থ করেছে, তোমরা কেবল। নীলু কৃত্রিম রাগের সুরে হাত তুলে বললে, চুপ, কাঁঠাল খাওয়ার খোঁটা খবরদার আর দেবেন না কিন্তু। শ্রদ্ধায় কাকে বলে জানো? রোজ কিছু কিছু শাস্ত্র পড়া। ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? বৃথা জীবনটা কাটিয়ে দিয়ে লাভ কি? কাঁ আবার? আচ্ছা যাক, ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? আমরা জানি। কি জানো? ছাই জানো। দিদি বুঝি বেশি জানে আমাদের চেয়ে। সেই উপনিষদ পড়ে আমার কাছে। উপনিষদ কি তা বুঝতে পারবে না এখন, ক্রমে বুঝবে যদি লেখাপড়া শেখো। আপনি ওসব শিখলেন কোথায়? বাংলাদেশে এই চর্চা নেই। এখানে এসে দেখছি শুধু মঙ্গলচণ্ডীর গীত আর মনসার ভাষা না শিবের বিয়ে, এইসব বড়জোর রামায়ণ মহাভারত। এ আমি জেনেছিলাম ঋষিকেশ পরমহিংসজির আশ্রমে পশ্চিমে। তার আরেক শিষ্য ওই যে সেবার এসেছিলেন, তোমরা দেখেছ, আমার চোখ খুলে দিয়েছেন তিনি। তিনি আমার গুরু এই জন্যেই। মন্ত্র দেননি বটে, তবে চোখ খুলে দিয়েছিলেন। আমি তখন জানতাম না কলকাতায় রামমোহন রায় বলে একজন বড় লোক আর ভারী পণ্ডিত লোক নাকি এই উপনিষদের মত প্রচার করেছিলেন। তার বইও নাকি আছে, সর্বশুভ করি কাগজে লিখেছে। ওসব খ্রিস্টান মত। বাপ পিতামহ যা করে গিয়েছে। নীলু, বাপ পিতামহ কি করেছেন তুমি তার কতটুকু জানো? উপনিষদের ধর্ম ঋষিদের তৈরি, তা তুমি জানো? আচ্ছা, এইসব কথা আজ থাক, রাত হয়ে যাচ্ছে। না, বলুন না শুনি, বেশ লাগছে। তোমার মধ্যে বুদ্ধি আছে, তোমার দিদির চেয়েও বেশি বুদ্ধি আছে, কিন্তু তুমি একেবারে ছেলে মানুষই করে দিন কাটাচ্ছ। বিলু বললে, ওসব রাখুন, আপনি কাঁঠাল খান। আমরা কাল থেকে লেখাপড়া শিখব। দিদির সঙ্গে একসঙ্গে বসে কিন্তু বলবেন আপনি, আলাদা না। নীলু ততক্ষণে একটা পাথরের খোড়ায় কাঁঠাল ভেঙে স্বামীর সামনে রাখল। ভবানী বললেন, এতগুলো খাবো? নীলু মাত্র 2টি কোষ তুলে নিয়ে বললে, বাকি সবগুলো খান। কদমার কাঁঠাল কি মিষ্টি দেখুন। নাগর না খেলেই আমাদের ভালো লাগে। ও নাগর, এমন মিষ্টি কাঁঠালটা আপনি খাবেন না? খান খান, মাথার দিব্যি। বিলু বললে, কাঁঠাল খেয়ে না একটা বিচি খেয়ে নেবেন নুন দিয়ে, আর কোনো অসুখ করবে না। ওই রে, খোকন কেঁদে উঠল দিদির ঘরে। দিদি বোধহয় সারাদিন খাটাখাটনির পরে ঘুমিয়ে পড়েছে। শিগগির যা নীলু। নীলু ছুটে ঘর থেকে বার হয়ে গেল। ঘেঁটু ফুলের পাপড়ির মতো সাদা জ্যোৎস্না বাইরে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর 5ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।